আজকের বিশ্ব মানবাধিকার দিবস 2025 উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও প্রীতি সম্মেলনের সম্মানিত সভাপতি। মানবাধিকারের কথা বললেই যাকে সবাই চিনে, রাঙ্গুনিয়া নয় শুধু, চট্টগ্রামও বিভিন্ন জায়গায় মানবাধিকার জহিরুল আনোয়ার বলে অনেকেই চিনে ওনাকে। তো এই মানবাধিকার কনসেপ্টটা যিনি আসলে দীর্ঘদিন যাবৎ ইন্ট্রোডিউস করার চেষ্টা করে আসছেন, সম্মানিত সভাপতি এবং আমাদের একেবারে সিনিয়র এখানে মুরব্বী আছেন, সাউদার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর দায়িত্ব পালন করছেন। মডারেটর হিসেবে উনি সত্যিকার অর্থে আমাদের প্রার্থীদের উদ্দেশ্যে চমৎকার কিছু পরামর্শ, আমি এগুলোকে পরামর্শ হিসেবে নেব না, আমি এগুলোকে আদেশ হিসেবে নিতে চাই, যিনি কথাগুলো আমি চেষ্টা করেছি নোট করার জন্য। এছাড়া মানবাধিকার সংগঠক বৃন্দ এখানে আছেন, উপজেলা এবং পৌরসভার। এখানে আমাদের আমি নিজেও যেহেতু এই সংগঠন সহ রাঙ্গুনিয়ার বিভিন্ন মানবাধিকার সংগঠনের সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি। আমি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি মানবাধিকার, আমার গবেষণার বিষয় মানবাধিকার। আমি এমফিল করেছি ইনফর্মাল ওয়ার্কার্স, শ্রমিকদের উপরে, শ্রমিকদের অধিকারের বিষয়ে। আমার পিএইচডি গবেষণার বিষয় হচ্ছে আমাদের ডোমেস্টিক ওয়ার্কার্স, যারা গৃহ শ্রমিক আছে তাদেরকে কীভাবে তাদের একটা নিশ্চিত জীবন এবং রেগুলেটরির মধ্যে নিয়ে আসা যায়। তো এই জন্য আমি সবাইকে বলতে চাই, সবাই আমার মানবাধিকার সহকর্মী যারা এখানে আছেন, সাথে সাথে যারা আমার পলিটিক্যাল কলিগ এখানে রয়েছেন, আগামী সংসদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, জননেতা হুমাম কাদের চৌধুরীর প্রতিনিধি এবং আমাদের ডাক্তার এইচ.এম. রেজাউল করিম সাহেব জামাত ইসলামীর, এবং আমাদের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আহমদ রেজা বন্ধুবর, এবং আমাদের আরেকজন সিনিয়র সিটিজেন CSK সিদ্দিকী, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী, এবং আরও কয়েকজন আসেনি। এছাড়া যারা আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন, যারা নিউজ কভার করছেন প্রতিনিয়ত, ওনাদেরকে আমি একটা অ্যাড্রেস করতে চাই। হিউম্যান রাইটসের ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকে যারা যেখান থেকে বসে আমাদেরকে এখানে শুনছেন, সবাইকে রাঙ্গুনিয়ার পৌরসভার এই অডিটোরিয়াম হল থেকে আমরা শুভেচ্ছা এবং মানবাধিকারের বিপ্লবী স্বাগতম জানাচ্ছি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হাসান, আপনারা পুরো পরিচয় দিচ্ছি। আমার বাড়ি রাঙ্গুনিয়া থানার পাশে সৈয়দবাড়ি গ্রামে। আমি এই গ্রামেরই একটা মাদ্রাসা, রাহাতিয়া দরবারের ঐতিহ্যবাহী মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছিলাম। গ্রামের দুলুবালিতে বড় হয়েছে আমি। এরপরে আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাদ্রাসা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম ফাজিল কামিল হাদিস সম্পন্ন করেছিলাম। আমার একজন সরাসরি শিক্ষক চলে গিয়েছে, আমাদের হযরত আল্লামা মাওলানা নুরুন নবী আল কাদেরী হুজুর। আজকে আবার নতুন তথ্য পেলাম, হুজুর পিএইচডি করছে মানবাধিকারের উপরে, আমি এটা জানতাম না। তো পাশাপাশি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আলিমের পরে ভর্তি হয়ে LLB অনার্স করেছি, LLM সম্পন্ন করেছি, এবং এমফিলও শেষ করেছি, আর পিএইচডি গবেষক হিসেবে কাজ করছি। বস্তুত পিএইচডি শেষ হয়ে যাওয়ার কথা ছিল, আসলে সাংগঠনিক রাজনৈতিক দায়িত্ব পালন করতে গিয়ে গবেষণার ক্ষেত্রে অনেকটা বেগ পেতে হয়েছে আমাকে, এই জন্য এটা বিলম্বিত হচ্ছে। আমি আইন পেশা শুরু করলেও 2009 সালে। আইন পেশার পাশাপাশি আমার দীর্ঘ সময় গিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায়। প্রায় 12 বছর আমি ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স UITS আইন বিভাগে শিক্ষকতা করেছি। এখানে লেকচারার, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্টের চেয়ারম্যান, সিন্ডিকেট মেম্বার, বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছি, এবং ওই ডিপার্টমেন্টে চেষ্টা করেছি একটা আইন শিক্ষার প্রাইভেট কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ঢাকার মধ্যে। তো আপনাদের সন্তান হিসেবে বলছি, আলহামদুলিল্লাহ মানবাধিকারের স্পিরিটটা আমরা আমাদের শিক্ষা জীবনে পেয়েছি। তো ওটাকে কাজে লাগিয়ে আমি বিশ্ববিদ্যালয়ের জীবনে আমার যে স্টুডেন্টরা আছে, অর্ডিনারি যে আইনজীবী, ট্রেডিশনাল লয়ারদের মাঝখানে, এটাকে আমরা বলি যে রিবেলিয়াস লয়ারিং, বিদ্রোহী আইনজীবী, যারা ট্রেডিশনাল সিস্টেমটাকে চেঞ্জ করে নতুনভাবে আইনকে ইন্ট্রোডিউস করা, যেটা জনবান্ধব হবে, যেটা ব্রিটিশ যে লিগ্যাল সিস্টেম 200 বছর আমাদেরকে দিয়ে গিয়েছে, যেখানে মানুষের হয়রানি, মামলার দীর্ঘায়িত হওয়া এবং হ্যারাসমেন্টের যে একটা হাতিয়ার, এখান থেকে বেরিয়ে এসে কীভাবে জনবান্ধব,
গরিব বান্ধব একটা আইন ব্যবস্থা গড়ে তোলা যায়, এই কনসেপ্টটাকে আমরা গবেষণার মধ্যে রেখেছি। আমার শিক্ষকতা জীবনে চেষ্টা করেছি আমার অনেক স্টুডেন্টকে এই মোটিভেশন দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমার স্টুডেন্ট বাংলাদেশের সুপ্রিম কোর্টে, চিটং, ঢাকা, গাজীপুর, বিভিন্ন জেলার জজ কোর্টে তারা কমিটমেন্ট নিয়ে কাজ করছে। আমি 2023 সালে শিক্ষকতা মোটামুটি ছেড়ে দিয়ে ফুল টাইম বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত আছি। তো আমি এই কথাগুলো বলার কারণটা হচ্ছে, আজকের যে বিষয়বস্তু মানবাধিকারের সাথে আমি স্টুডেন্ট লাইফ থেকে বাংলাদেশে থিওরিটিক্যালি হিউম্যান রাইটস ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে যে কয়েকজন ব্যক্তি পাওয়া যায়, এর মধ্যে অন্যতম আমার একজন ডিরেক্ট টিচার, উনি মারা গিয়েছেন, প্রফেসর ডক্টর শাহ আলম স্যার। অনেক বই আছে লেখালেখি, ইন্টারন্যাশনালি উনি কাজ করছেন। ডক্টর আব্দুল্লাহ আল ফারুক স্যার, যিনি মানবাধিকার নিয়ে দেশে বিদেশে কথা বলছেন, তাদের সরাসরি আমি মানবাধিকারের শিক্ষা তাদের কাছ থেকে পেয়েছি। তারা শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি এটাকে ধারণ করা, এটাকে প্র্যাকটিস জীবনে কাজে লাগার জন্য আমাদের যে মোটিভেশন দিয়েছেন। তো সেই জায়গা থেকে আমার ওই স্যার বলতেন, মানুষের জন্য আইন, আইনের জন্য জীবন নয় বা মানুষ নয়। তার মানে জীবনের প্রয়োজনে আইন সংশোধন হবে, সংবিধান সংশোধন হবে। আমাদের অনেক ক্ষেত্রে যে বিষয়গুলো দেখানো হয়, সংবিধান কোরআন হাদিসের মতো টাচ করা যাবে না, এটা পবিত্র করে রাখতে হবে, দেশ যেখানে চলে যাক, মানুষ যেখানে চলে যাক, আইন সংবিধান চেঞ্জ করা যাবে না, এটা রিজিড যে কনসেপ্ট। কিন্তু যারা এই মানবাধিকার নিয়ে, যারা সংবিধান নিয়ে যারা গবেষণা করেছেন, তারা বলছেন জীবনের জন্য আইন, মানুষের জন্য আইন, আইনকে মানুষের প্রয়োজনে অ্যাডাপ্টেশন করতে হবে। তো এই অন্যতম একটা প্রধান উপাদান হচ্ছে আইনকে জনবান্ধব করার, সেটা হিউম্যান রাইটস। মানবাধিকার কনসেপ্ট যদি আমার মধ্যে না থাকে, আমি আইনজীবী হিসেবে কাজ করি, আমি ডাক্তার হিসেবে কাজ করি, আমি শিক্ষক হিসেবে কাজ করি, আমি মসজিদের ইমাম হিসেবে কাজ করি, আমি একজন সুইপার হিসেবে কাজ করি, হিউম্যান রাইটসের যে কনসেপ্টটা আপনার মধ্যে, আমার মধ্যে না থাকলে, এই ভ্যালুস, মূল্যবোধ না থাকলে, আমি আমার দায়িত্ব যথার্থভাবে কাজ করতে পারবো না। কারণ হিউম্যান রাইটস আসলে কিছু পুঁথিগত বিষয় নয়, এটা একটা মূল্যবোধ, এটা একটা কালচারের বিষয়, মানবাধিকার সংস্কৃতির বিষয়, আমাদের মধ্যে সৃষ্টি করার, একটা কালটিভেট করার। মানুষ যখন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে যখন লাখ লাখ মানুষ মারা গিয়েছে, ওয়ার্ল্ড কমিউনিটি বাধ্য হয়েছে, আমরা তো সবাই এরকম ধ্বংস হয়ে যাবে, আমাদের প্রয়োজনে আমরা জাতিসংঘ করব, আমাদের বেঁচে থাকার প্রয়োজনে, শান্তি এবং সলিডারিটির প্রয়োজনে আমরা মানবাধিকার একটা আমরা চার্টার অ্যাডপ্ট করি। আজকের এই দিন 1948 সালে 10 ডিসেম্বর ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র বলে সারা পৃথিবীতে চিনে 33টা আর্টিকেল এখানে রয়েছে। যারা এখানে আপনারা আছেন, এটা নিশ্চয়ই আপনারা জেনেছেন। মানুষের যে মৌলিক যে মূল্যবোধগুলো, মানুষের যে মৌলিক যে অধিকারগুলো, দ্য ভেরি ফ্যাক্ট দ্যাট হি ইজ হিউম্যান বিং, একজন মানুষ মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে, শুধু সেই কারণেই মানুষ কিছু অধিকার রাখে। এটা ছিল ওই 1948 সালের ওয়ার্ল্ডে যারা নেতা ছিল তাদের কনসেপ্ট, যে একজন মানুষ, সেটা আফ্রিকান হোক, সেটা আমেরিকান হোক, সেটা বাংলাদেশ হোক, মানুষ হিসেবে জন্মালে তার কিছু অধিকার থাকবে। এগুলো আমাদের পুরো পৃথিবীতে আমাদের মানতে হবে, আমরা একমত হয়েছি। এখন যেই রাষ্ট্র, যেই দেশ এটা স্বীকৃতি দেবে না, তাদেরকে আমরা ভাইলেটর, হিউম্যান রাইটস ভাইলেটর হিসেবে চিন্তা করবো। এই মানবাধিকারগুলোকে এই জন্য বলা হয়, অন্যান্য যে অধিকার আছে, আমার এই খাতাটা আমার, এটাকে লিগ্যাল রাইট বলে, এটা আমি কাউকে দিয়ে দিতে পারি, এটা চলে যাবে আবার আরেকজনের কাছে। কিন্তু হিউম্যান রাইটস এমন কিছু অধিকার যেগুলোকে বলা হয় ইউনিভার্সাল, ইনহেরেন্ট, ইনএলিয়েনেবল বলি আমরা। এইগুলো হচ্ছে মানুষ যতদিন জন্ম থেকে মৃত্যু আছে তার অধিকারগুলো থাকবে, এগুলোকে বিচ্ছিন্ন করতে পারবে না, এগুলো হস্তান্তর করা যাবে না, সেল করা যাবে না। এবং এগুলো হচ্ছে ইনহেরেন্ট, সহজাত, মানুষের যতদিন থাকবে ততদিন এগুলো থাকবে। ফর এক্সাম্পল, রাইট টু লাইফ, আপনার জীবনের অধিকার, আপনার জীবনের অধিকার, এটা কেউ ছিনিয়ে নিতে পারবে না, এটা সার্বজনীন, সেটা বাচ্চা হোক, প্রবীণ হোক, সে জীবনের অধিকার, এটা ইনএলিয়েনেবল, সেটা সেল করা যায় না। সেল করা যায় না বিধায় কিন্তু এখন দাসপ্রথা নিষিদ্ধ, মানুষের জীবন আপনি সেল করতে পারবেন না, এটা ইনহেরেন্ট, মানুষ যেখানে যাবে সেখানে লেগে থাকবে। এই অধিকারগুলো ইনহেরেন্ট, সহজাত। তো এই মানবাধিকারগুলো, সেজন্য রিক্সাওয়ালা হোক, বাংলাদেশের প্রেসিডেন্ট হোক, মানবাধিকারের দৃষ্টিতে সবাই একই বিবেচনায় বিবেচিত হয় রাষ্ট্রের কাছে। এই কনসেপ্টটা যদিও বলা হয় 1948 সালে দেওয়া হয়েছে, এটা ওয়েস্টার্ন কনসেপ্ট হিসেবে দেওয়া হয়, অথবা বলা হয় যে এর আগে এটা ব্রিটিশদের যে বিল অফ রাইটস, ম্যাগনা কার্টা, ওখান থেকে এসছে। ফ্রেঞ্চরা বলে যে আমরা ফ্রেঞ্চ রেভলিউশন করেছি 17শ শতাব্দীতে, ওখান থেকে এসছে। আমেরিকানরা বলে যে আমেরিকান ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1700 খ্রিস্টাব্দে হয়েছে, ওখান থেকে এসছে। বাট এরও বহু বছর আগে আমরা যদি রাসূল ইসলামের যদি মদিনা চার্টার দেখি, বিশেষ করে বিদায় হজের আপনার ভাষণ দেখা যায়, এই যে ইউডিএইচআর এর বেসিক যে প্রিন্সিপালগুলো আছে, এগুলো কিন্তু ওখানেও রয়েছে।
আবার ইস্টার্ন এবং ওয়েস্টার্নকে ডিবেট করা হয়। আমরা ওয়েস্টার্নরা, পাশ্চাত্য মানুষরা তোমাদেরকে সভ্যতা শিখিয়েছি, মানবাধিকার শিখিয়েছি ইস্টার্নদেরকে, কিন্তু ইস্টার্ন এই কান্ট্রিগুলোতে আমাদের এখানে এশিয়ান উপমহাদেশে কিংবা আপনার চায়নাতে দেখেন, মিশরীয় সভ্যতা দেখেন, এখানে কিন্তু হাজার বছর ধরে কিন্তু অনেক অনেক প্রাচীন সম্পদ ছিল, যারা ভ্যালুসগুলো, মূল্যবোধগুলো কিন্তু তারা লালন করতো। তো এই জন্য ওয়েস্টার্নদের যে শিখিয়ে দেওয়া কনসেপ্ট বলে যে চালিয়ে দেওয়া হয়, এখানেও বড় একটা গলত আছে। আমাদের যে ধর্ম শিক্ষা, আমাদের যে নবীর শিক্ষা, এখানে হিউম্যান রাইটসের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কিন্তু রয়েছে। আমি একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। আপনি এখানে বলা হয় বর্তমান সময়ে জেনোসাইড হচ্ছে, এখন ফিলিস্তিনেও হচ্ছে, বাংলাদেশেও 71 সালের মানবতা বিরোধী অপরাধ নিয়ে বিচার হয়েছে, আবার 24-এর যে অপরাধ সেগুলো নিয়ে মানবতা বিরোধী অপরাধ নিয়ে বিচার হচ্ছে, এবং ফিলিস্তিনের মধ্যে জেনোসাইড হচ্ছে। এই যে কনসেপ্টগুলো, এগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন যে যুদ্ধক্ষেত্রে গেলে তোমরা নারীদেরকে আক্রমণ করবে না, ফসলের মধ্যে আক্রমণ করা যাবে না, সিভিলিয়ানদেরকে, সাধারণ মানুষকে আক্রমণ করা যাবে না। এই যে বেসিক প্রিন্সিপাল অফ ওয়ার, প্রিন্সিপাল, যুদ্ধ আইনের যে মানবিক আইন, সেগুলো কিন্তু ইসলামের হাদিসগুলোর মধ্যে রয়েছে। তো এই জন্য মানবাধিকার নিয়ে অনেক সময় ব্যবসা করা হয়, যেটা আমাদের প্রোডাক্ট। কেন ব্যবসার কথা বলছি? 1948 সালে আমেরিকানরা সেই ইডিএচআর দিয়েছে। আবার দেখা যায় ফিলিস্তিনে যখন জেনোসাইড হচ্ছে, এখানে কয়েকজন বক্তা বলেছে জেনোসাইড যখন হচ্ছে তখন তারা এটাকে জেনোসাইড না বলে তারা এটাকে রাইট টু ডিফেন্স বলে ইসরায়েলের পক্ষে নিচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে হুইমসিক্যাল ইন্টারপ্রিটেশন অফ হিউম্যান রাইটস। মানবাধিকারকে পাশ্চাত্য দেশগুলো, আমেরিকান কান্ট্রিগুলো তাদের ইচ্ছা মতো ব্যাখ্যা করে পৃথিবীতে একটা আবার নতুনভাবে একটা আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এই জিনিসটা বুঝেও কিংবা না বুঝেও ওয়ার্ল্ড কমিটি কিন্তু মেনে নিচ্ছে, সহ্য করছে। মানবাধিকার দিবসের অন্যতম প্রতিবাদ হওয়া উচিত, সারা পৃথিবীতে প্রতিবাদ হওয়া উচিত। মানবাধিকারকে যাচ্ছে তাই ব্যবহার, ইচ্ছা মতো ব্যাখ্যা থেকে আমাদের সরে আসতে হবে, পৃথিবীর শান্তির জন্য, পৃথিবীর ঐক্যের জন্য, সংহতির জন্য। আপনি বাংলাদেশি মানুষ হন, আমেরিকান মানুষ হন, ব্ল্যাক হোক কিংবা হোয়াইট হোক, মানবাধিকারের দৃষ্টিতে সবাই সম বিবেচনা রাখে। এই মূল্যবোধগুলো কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতি অন্যতম রয়েছে। শোনো মানুষ ভাই, শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই যে মানবিক ভ্যালুসগুলো, এগুলো কিন্তু আমাদের সংস্কৃতিতে অনেক আগে থেকে রয়েছে। তো মানবাধিকারের মূল বিষয় হচ্ছে মানুষে মানুষে মানবিক মর্যাদার মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, এবং সেই মূল্যবোধগুলো আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র সেখানে রয়েছে। এখানে রয়েছে সোশ্যাল জাস্টিস, ইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান ডিগনিটি, মানুষের সামাজিক ন্যায় বিচার, সমতা এবং মানবিক মর্যাদা, এগুলো মানবাধিকার থেকে এসছে। আমাদের সংবিধানের মধ্যে ফান্ডামেন্টাল রাইটস হিসেবে কিন্তু মানবাধিকার ইনক্লুড করা হয়েছে, কিন্তু এরপরও আমরা দেখেছি সংবিধান ভাইলেট করে রাষ্ট্র কর্তৃক মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এটা আপনি 71-এর মুক্তিযুদ্ধ বলেন, 90 বলেন, 24 বলেন, প্রত্যেক কিছুর যে মূল স্পিরিটগুলো কিন্তু হিউম্যান রাইটসের সাথে রিলেটেড। কিন্তু এরপরও এত সংগ্রাম, এত আন্দোলন, এত চার্টার, ইউডিএইচআর হয়েছে, আইসিসিপিআর হয়েছে, আইসিএসিআর হয়েছে, স্যাডো হয়েছে, অনেকগুলো কনভেনশন হয়েছে। সাম্প্রতিক সময়ে আমরা সিগনেচার করলাম হচ্ছে এই যে আপনার কনভেনশন এগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, গুমের বিরুদ্ধে যে কনভেনশন। আমাদের পলিটিক্যাল কলিগ এখানে হুমাম কাদের চৌধুরী, উনিও কিন্তু কিছুদিন রাষ্ট্র কর্তৃক ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার হয়েছেন। তো ওটা আমরা এখন অ্যাক্সেস করেছি। এখন আমরা হচ্ছে এই কনভেনশনটাকে আমরা এখন অ্যাক্সেস করেছি, প্লাস আমরা রেটিফাই করেছি। কিন্তু এতগুলো কনভেনশন এবং ন্যাশনালি ফান্ডামেন্টাল রাইটস থাকা সত্ত্বেও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেওয়া হচ্ছে না। আমরা যে স্যার যেটা বলেছেন, এখানে ডেমোক্রেসির কথা বলছি আমরা, তারপরে ইয়ার কথা বলছি, এই ডেমোক্রেসি সবাই ভোটাধিকারের মাধ্যমে নেতা নির্বাচন করবে। এখানে উনি বলেছেন ডেমোক্রেসি ইজ দ্য ডিক্টেটরশিপ অফ মেজরিটি। ইচ্ছা মতো আপনি ভোটাধিকার নিয়ে আপনি নেতা নির্বাচিত হয়েছেন, এর মানে এই নয় যে আপনি ইচ্ছা মতো যাচ্ছে তাই করে আপনি এখানে রাষ্ট্র নাগরিককে ট্রিট করবেন। এবং সেটাই এই রাষ্ট্রে হয়েছে। 52-53 বছরে কিন্তু আমরা নাগরিকের অধিকার, মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেওয়ার যে ভ্যালুস, সেটা আমরা কিন্তু তুলে ধরতে পারি না। এবং একজন রাজনৈতিক কর্মীর দায়িত্ব সবচেয়ে বেশি, কারণ সে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে। ডাক্তার ডাক্তারি করছে, ব্যবসায়ী ব্যবসা করছে, এবং যে চাকরি সে চাকরি করছে। আর রাজনীতিবিদরা কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, তার দায়িত্ব অনেক বেশি মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করা, পলিটিক্যাল কলিগগুলোকে তার মর্যাদা দেওয়া। একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে রাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যন্ত সম নাগরিক মর্যাদা নিশ্চিত করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব।
মানবাধিকার দিবসের অন্যতম এই যে গুরুত্ব, সেটা হচ্ছে মানুষ হিসেবে, নাগরিক হিসেবে বাংলাদেশের মানুষকে এবং নাগরিকদেরকে আমরা সবাইকে সমভাবে ট্রিট করব। সেজন্য আমি শেষ পর্যায়ে বলতে চাই, রাঙ্গুনিয়ার ক্ষেত্রে আমাদের কথাবার্তা একটাই, আমরা রাঙ্গুনিয়ার 4 লাখ মানুষকে আমরা মনে করি বাংলাদেশ ফ্রন্টের পক্ষ থেকে মোমবাতি প্রতীকে আমার একাধিক বক্তব্য দিয়েছি। আজকে না, আমি 25-26 বছর ধরে মানবাধিকার, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক সংগঠনে কাজ করছি। এখানে অনেকেই আমাকে চেনে, আমি প্রত্যেকটা ইউনিয়নে বলেছি, আজকে বলছি না। আমি মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, বালুদস্যুর বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ বলছি, সব নেতার সামনেই বলেছি, ডিরেক্টলি বলেছি, যেগুলোর বিরুদ্ধে সবসময় বলেছি যে আমরা 4 লাখ মানুষকে, রাঙ্গুনিয়ার সবাইকে নিয়ে রাঙ্গুনিয়া গড়ে তুলতে চাই, প্রত্যেক দলের পরামর্শ নিয়ে রাঙ্গুনিয়ার ডেভেলপমেন্ট করতে চাই। স্টেক হোল্ডার যারা রয়েছে, মানবাধিকার সংগঠন, পেশাজীবী, সাংবাদিক, সবার মতামতের ভিত্তিতে উন্নয়ন ইশতেহার করতে চাই এবং রাঙ্গুনিয়ার প্রতিটা মানুষের মতামতের ভিত্তিতে আমাদের উন্নয়ন পরিকল্পনা করতে চাই। সেজন্য আমাদের স্লোগান হচ্ছে আসলে সবাইকে নিয়ে, সবার জন্য আমাদের রাঙ্গুনিয়া। এবং জনসংলাপের মাধ্যমে যে জন আকাঙ্ক্ষা পাচ্ছি, সেটাই আমরা মনে করছি আমাদের ইশতেহার। ব্যক্তিগত ইশতেহার, দলীয় ইশতেহার, আমার যাচ্ছে তাই করে আমি ডেভেলপমেন্টটা করব, আমার ইচ্ছা হয়েছে আমি এদিকে রুট করব, আমার ইচ্ছা হয় ওদিকে আমি করব না। ব্যক্তিগত ইচ্ছায় রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্র আমরা রিপ্রেজেন্টেশন যখন করবো 4 লাখ মানুষের, আই এম দ্য ভয়েস অফ দ্য 4 লাখ পিপল। আমাকে এটা মাথায় রাখতে হবে, এই 4 লাখ মানুষের ভয়েস হিসেবে আমি তাদের চাহিদা রিফ্লেকশন আমার মাধ্যমে হচ্ছে কিনা, নাকি আমার ইচ্ছা, আমার দলের ইচ্ছা, গোষ্ঠীর ইচ্ছাতে রিফ্লেকশন হচ্ছে। সেজন্য আমরা বলেছি আমরা জনসংলাপ আমি ছোটবেলা থেকেই করছি, সবার সাথে কাজ করছি, এখানে সবার বক্তব্য জানি। এবং আমরা 15 মিনিটের মধ্যে শেষ করছি ইনশাল্লাহ, আর 2-3 মিনিট আছে। আর ওই যে 15 মিনিট বলেছে, তো 15 মিনিটের মধ্যে শেষ করছি। তো আমরা এই জন্য আমাদের বক্তব্য খুব ক্লিয়ার, আমরা রাঙ্গুনিয়ার প্রত্যেকটা স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আমরা যে পরিকল্পনাগুলো দিচ্ছি রিভাইজ হবে। আমি আমার অনলাইন পেজের মধ্যে 13 দফা উন্নয়ন পরিকল্পনা দিয়েছি এবং সে কর্ম পরিকল্পনাগুলো হচ্ছে, আপনারা ডিসকাস করলে আরো দীর্ঘায়িত হয়ে যাবে। আবার আমার শেষ করে দিচ্ছি, আমার 13 দফা আমি উন্নয়ন পরিকল্পনা আমার অনলাইন পেজে আমি ঘোষণা করেছি, প্রত্যেকটা ইস্যুকে অ্যাড্রেস করে। এবং সেগুলো হচ্ছে আমার এই জীবনের মধ্যে বিভিন্ন পর্যায়ে আমি সংলাপ করেছি বিভিন্ন সংগঠনের সাথে, সামাজিক সংগঠন, রিলিজিয়াস সংগঠন, আমি অনলাইনে সংলাপ করেছি তরুণদের সাথে, প্রবাসীদের সাথে, সবার সাথে কথা বলে আমার মনে হয়েছে এগুলো রাঙ্গুনিয়ার জন্য ভিশন এবং মিশন, কিছু সুদূর প্রসারী, কিছু স্বল্পমেয়াদী পরিকল্পনা আকারে সাজিয়েছি। এগুলো রিভাইজও হতে পারে এবং এগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এবং আমরা এটাও বলেছি, আমরা যদি নির্বাচিত হই ভোটাধিকারের মাধ্যমে, আমি এখানে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে সবার পরামর্শ নিয়ে ইনশাআল্লাহ রাঙ্গুনিয়াতে কাজ করব। এবং সত্যিকারের ভোটাধিকারের মাধ্যমে যদি অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখানে নির্বাচিত হয়, আমি কায়েমুল বাক্যে তাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। তো আমি আমার সেই দীর্ঘ পরিকল্পনাগুলো এখানে আর আমি রিপিট করতে চাচ্ছি না, আমার অনলাইন পেজে আছে। আমি শুধু হেডিংগুলো একটু বলে আমার বক্তব্য শেষ করব। আমি এটা দেখাবো যে আমার প্রত্যেকটা হেডিংয়ের সাথে মানবাধিকারের সাথে রিলেভেন্সি রয়েছে। 1 নম্বর হচ্ছে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন নিয়ে রয়েছে। শিক্ষার অধিকার মানবাধিকারের অন্যতম একটা পার্ট, হিউম্যান রিসোর্স হিসেবে গড়ে তোলার জন্য। আমার 2 নম্বরের মধ্যে রেখেছি রাঙ্গুনিয়া যুব সুস্থ এবং কর্মসংস্থানের স্বনির্ভর আগামী। মানুষের প্রপার ডেভেলপমেন্টের মধ্যে জন্য তার কর্মসংস্থান প্রয়োজন আছে, তার বেঁচে থাকার জন্য। কর্মসংস্থানের ক্ষেত্রে শুধু একটা কথা বলি, রাঙ্গুনিয়ার যত বেকার আছে সবগুলোর তালিকা করে প্রয়োজন বোধে জব ফেয়ার করবো, রাঙ্গুনিয়ার ব্যবসায়ী দেশে বিদেশে সবাইকে ডাকবো। আমার ইন্টেনশন হচ্ছে আমি এই তালিকাটা করে একদিনে না পারলে 1 বছরে, 5 বছরে, 10 বছরে আমরা গ্রাজুয়ালি চেষ্টা করবো রাঙ্গুনিয়াকে বেকার মুক্ত করার জন্য। এখানে অনেকগুলো ইস্যুস আমি এখানে তুলে নিচ্ছি, এখানে মিল, ফ্যাক্টরি, কর্মসংস্থানের অনেকগুলো ইস্যুস আমি দিয়েছি, এগুলো দেখতে পারেন। আবাস এবং নাগরিক অবকাঠামো, পরিকল্পিত আবাসিক এলাকা, এট দ্য সেম টাইম মানুষ যাতে শহরে চলে না যায়, এই জন্য রাঙ্গুনিয়াকে কিভাবে একটা বাসযোগ্য আবাসিক স্থানে পরিণত করা যায়, এই যে বালু ঠালু পরিবেশ সবগুলোকে মাথায় রেখে বসবাস উপযোগী আমি আবাস করার জন্য সবাইকে নিয়ে কাজ করতে চাই। কিছু ইস্যুস আমি উল্লেখ করেছি এখানে। বোমাই বিল এবং কর্ণফুলী নদী আমি আলাদা অ্যাড্রেস করেছি, বোমাই বিল এবং কর্ণফুলী নদী সংরক্ষণ এবং উন্নয়নের জন্য। এগুলো আমি বিস্তারিত বলছি না, বাট আমার কথা একটাই, বোমাই বিলকে কেন্দ্র করে গ্রিন ইকোনমি করতে হবে আমাদের, কৃষি অর্থনীতি। কর্ণফুলী নদীকে নিয়ে আমাদের নদীমাতৃক ইকোনমি এবং বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য রক্ষা করে আমাদেরকে কর্ণফুলী নদীকে সাজাতে হবে, যাতে নদী ভাঙ্গন এবং এই যে মানুষের আবাসস্থল চলে যাচ্ছে এগুলো বিষয়ে জিরো টলারেন্স। আমি প্রতিশ্রুতি ব্যক্ত করতে চাই, বালু উত্তোলন বলেন,
বালু উত্তোলন বলেন, ঘুমাই বিল বলেন, মাদক বলেন, আমি ওই জায়গাতে একটা কমিটমেন্ট করতে চাই। আমাকে যদি নির্বাচিত করা হয়, আমাকে আমার বেশি বছর লাগবে না, আমাকে 2-4 দিনের মধ্যে রাঙ্গুনিয়াবাসীকে নামে গিয়ে স্টপ করবো ইনশাআল্লাহ। কারণ কারণ জেগে থেকে যদি আপনি ঘুমের ভান করেন, সে ঘুম কখনো ভাঙবে না। আমরা জানি, আমি কোনো বালুদস্যু, চাঁদাবাজ, মাস্তান এগুলো নিয়ে আমরা আজকে করিও না, এবং এগুলো আমার পাশেও প্রয়োজন নেই। তাদের বিরুদ্ধে হচ্ছে আমাদের রাজনীতি। প্রয়োজন বুদ্ধে ভোট পাবো না, নির্বাচিত হব না, আমাদের আইডিওলজিক্যাল জায়গা থেকে আমরা স্যাক্রিফাইস করবো না ইনশাল্লাহ। 7 নম্বর, কৃষি এবং গ্রামীণ অর্থনীতি। এটা ব্যাখ্যা করছি না, রাঙ্গুনিয়া সম্ভাবনাময়ী জায়গা কৃষি এবং গ্রামীণ অর্থনীতির জন্য। এখানে অনেকগুলো আমাদের আছে, ঐতিহ্য আছে, এগুলো আমরা তুলে ধরতে পারলে এটা গ্রামীণ অর্থনীতিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, কর্মসংস্থানও সৃষ্টি হবে। গুড গভর্নেন্স অ্যান্ড দুর্নীতি রোধ, এগুলো সবগুলোর সাথে মানবাধিকার সম্পর্ক আছে। গুড গভর্নেন্সের সাথে মানবাধিকার, আজকে জায়গায় জায়গায় আপনার দুর্নীতি হচ্ছে, এগুলো মানবাধিকার মূল্যবোধ না থাকার কারণে, মানবাধিকার না বোঝার কারণে। তো এই জন্য গুড গভর্নেন্স এবং দুর্নীতি রোধ, এটা নিয়ে আমাদের আলাদা ড্রেসিং আছে। এটা থানা বলেন, এই যে আপনার ভূমি অফিস বলেন, প্রত্যেকের সরকারি দপ্তরে এবং নাগরিকের জায়গা থেকে গুড গভর্নেন্স এবং নাগরিক দুর্নীতি রোধের জন্য আমরা আলাদা ইস্যুস আলাদা অ্যাড্রেস করেছি, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির জন্য। 9 নম্বর দফার মধ্যে আমরা রেখেছি মানবাধিকার এবং নাগরিক মর্যাদা। আজকের ইস্যু সরাসরি অ্যাড্রেস করেছি হিউম্যান রাইটস এবং নাগরিক মর্যাদা। রাঙ্গুনিয়ার 4 লাখ মানুষকে আপনাকে মানবাধিকার কনসেপ্টে তাকে নাগরিক হিসেবে মনে করতে হবে। আপনি রিক্সাওয়ালাকে যে ব্যবহার করবেন, আপনার পীর সাহেবকে একই ব্যবহার করবেন অ্যাজ এ হিউম্যান বিং। তুই তাকারি, তুচ্ছ তাচ্ছিল্য, নাগরিক হিসেবে আমাদের যে সেন্টিমেন্ট, এখানে বড় চেঞ্জ আনতে হবে। এই মানবাধিকার এবং নাগরিক মর্যাদার মূল বিষয় হচ্ছে ওই জায়গায়। এছাড়া পিছিয়ে পড়া বিশাল জনগোষ্ঠী আমাদের এখানে আছে। দেখা যায় মন্ত্রী হয়, এমপি হয় কিছু সিন্ডিকেটেড মানুষের জন্য 5%। আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, কোটিপতি আমি নই, কোটি টাকা আমার নাই। আমি ছোটবেলা থেকে কষ্ট করে সত্যি কালতি করছি। আমি 80% রাঙ্গুনিয়ার নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির বয়স হতে চাই, তাদের রিপ্রেজেন্টেশন করতে চাই। এই জন্য 10%, 20%-এর জন্য না, 10% যারা আছে ওরা ভালোভাবে চলতে পারে। আমাদের সিএসকে সিদ্দিকী সাহেব, আমাদের স্যার, ওনাদেরকে মানুষ এমনি সম্মান করবে, ওনাদের অত মানবাধিকারের জন্য ওদের পক্ষে ফাইট করার প্রয়োজন নেই। যেগুলো হচ্ছে আসলে এই অডিটরের বাইরে আছে, তাদের পক্ষে আমাদের কথা বলতে হবে। আমি 9 নম্বর, এরপরে 10 নম্বর আইন শৃঙ্খলা এবং ন্যায় বিচার। আমি আইনের স্টুডেন্ট হিসেবে আইন শৃঙ্খলার ঝামেলা কোন জায়গায়? আমি আমার এলাকায় আমাকে এখনো কমপ্লেন করে রাতে ইয়াবা খেয়ে দৌড়াদৌড়ি করছে, ডিস্টার্ব করছে। আমি রাঙ্গুনিয়া থানার পাশে থানা, ওই জায়গাতেই কমপ্লেন। আমি অবাক হয়ে যাই, কিন্তু আমরা সবাই এগুলো জানি কে করছে, কিভাবে করছে। এগুলো পদক্ষেপ নেওয়াটা কোনো ব্যাপার না যদি আমরা স্টেক হোল্ডাররা ভাই দূরে যাওয়ার প্রয়োজন নেই। এখানে যারা বসছে সব প্রার্থীরা যদি আজকে আমরা একসাথে শপথ নিই, কালকে থেকে আমরা যে নির্বাচিত মনে করি প্রথমে মাদককে অ্যাড্রেস করবো। এগুলো একদিনের বিষয়। আমরা যদি প্রার্থীরা সবাই একত্র হই, কে করবে? রাঙ্গুনিয়ার 4 লাখ মানুষ এখানে বাইরে থেকে কেউ সেটা করছে না। এগুলো আইন শৃঙ্খলা এবং ন্যায় বিচারের ক্ষেত্রে অনেকগুলো ইস্যু ভিত্তিক আছে। মানুষের ভূমি সংক্রান্ত, তারপরে নিরাপত্তা, মাদক, এরপরে তাদের কোর্ট কাছারিতে ঝামেলা এবং ন্যায় বিচারের সহায়তা। আমরা আইনজীবীরা এখানে অনেক আইনজীবী আছে, 1 সদস্য রাঙ্গুনিয়ার। দেখা যায় মানুষ সব প্রপার কাউন্সিলিং না পাওয়ার কারণে অনেক ক্ষেত্রে ব্রোকার, অনেক ক্ষেত্রে উস্কানির মাধ্যমে মিথ্যা মামলা, খারাপ মামলাতে জড়িত হয়, প্রপার কাউন্সিলিং পায় না। আমি ব্যক্তিগত, আমি ইকবাল এ পর্যন্ত কাউকে হ্যারাসমেন্টের মামলা করতে উৎসাহিত দিই নাই। এবং অসংখ্য গত সরকারের আমলেও এখনো যারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, আমি নাম বলছি না, এখানে বড় বড় নেতা আজকে অনেক কথাবার্তা বলছে, সবাইকে আমরা সুপ্রিম কোর্টে যারা গিয়েছে সবাইকে আইনি সহায়তা প্রদান করেছি। আমরা ওগুলো দেওয়ার সময় দল, মত, ধর্মবর্ণ বিবেচনা করি নাই। তো ওই জায়গাতে আমাদের একমত হতে হবে, কেন আমি হ্যারাসমেন্ট করবো? আপনি ভাই কনস্ট্রাকটিভ রাজনীতি আসেন না। আমি শেষ পর্যায়ে কর্মপরিকল্পনা 11 হচ্ছে সংস্কৃতি, ঐতিহ্য, ধর্মীয় সহাবস্থান। রাঙ্গুনিয়ার একটা রাষ্ট্র যদি সংস্কৃতিতে আপনার এলাকা, যদি সংস্কৃতি যদি আপনার যদি জীবন্ত না থাকে, আপনি অডিটোরিয়াম এত কিছু করলেন, বাট এখানে দেখা যাচ্ছে ওনারা বসে আছে বিদে, ওনারা যদি এখন এসে চিল্লায় বলে যে আপনি বক্তব্য দিয়েন না, আমি ওখানে শেষ। এই যে কালচারাল যে অ্যাক্টিভিটিসগুলো এখন মানবাধিকার সংগঠন এটা রক্ষা করতে পারছে, অনেকে সেটা রক্ষা করতে পারছে না। তো সংস্কৃতি, ঐতিহ্য এবং ধর্মীয় সহাবস্থান, আমি এগুলো ব্যাখ্যা করছি না। রাঙ্গুনিয়াতে অনেক মাজার, মন্দির থেকে শুরু করে অনেক স্থাপত্য আছে, এগুলোকে সংরক্ষণ যেমন করতে হবে, এবং আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থান খুবই ইম্পর্টেন্ট। আমি আমার পাশে বৌদ্ধ এবং আমার পাশে হিন্দু, সবাইকে নিয়ে ছোটবেলা থেকে বড় হয়েছি। বড় হওয়ার পরে দেখা যায় যখন প্রডিউস করা হয়, তখন দেখা যায় বিভিন্ন পলিটিক্যাল ট্যাগিং এর মাধ্যমে একটা দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা। তো এগুলো খুব সিম্পল, এগুলো আমাদেরকে ইম্পর্টেন্টলি অ্যাড্রেস
অ্যাড্রেস করতে হবে। আমার 12 নম্বর হচ্ছে রাঙ্গুনিয়া প্রবাসীদের জন্য বিশেষ পদক্ষেপ। 40,000 প্রবাসী দেশের বাইরে আছে, তাদের সাথে আমার অনলাইন একাধিকবার সংলাপ হয়েছে। রিসেন্টও তাদের সমস্যা হচ্ছে এয়ারপোর্টের মধ্যে তাদের ব্যাগ কেটে ফেলতেছে, কেটে ফেলতেছে। এই জিনিসগুলো খুব কঠিন না, এয়ারপোর্টে কিছু দুষ্টচক্র আছে, আমরা স্টুডেন্ট হিসেবে সেগুলো আমরা জানি বুঝি, তো এগুলো খুব কঠিন না আপনার এই যে এগুলোকে অ্যাড্রেস করা, কিন্তু এখানে সদিচ্ছার অভাব। আমি প্রবাসীদের জন্য আলাদা তাদের সহায়তার জন্য, তাদের নিরাপত্তার জন্য, তাদের এয়ারপোর্ট সহ ভিসা প্রসেসিং এবং ওই দেশে তাদের এই ওকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা নির্দিষ্ট কিছু পদক্ষেপের কথা বলেছি। সর্বশেষ পরিবেশ ও টেকসই উন্নয়ন 13 নম্বর দফাতে আমরা বলেছি ডেভেলপমেন্ট এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং এনভায়রনমেন্ট। আমি এখানে ব্রিজ করলাম, বাট আমার পরিবেশটা ঠিক থাকছে কিনা। আমি কৃষি অর্থনীতি ওখানে অনেক বিল্ডিং করে ফেললাম বিল ভরাট করে উন্নয়নের নাম দিয়ে, বাট আমার কৃষকরা কোথায় যাবে? ওই পয়েন্ট আমার মেয়েও বললো, আমি এগুলো লেখার সময় আমার মেয়ে বিকারণ আছে ক্লাস 4-এ বসে, সে এসে বললো যে বাবা এত উন্নয়নের কথা বলছো, উন্নয়নের সাথে কিন্তু পরিবেশ সম্পর্কিত। প্রত্যেকে তার মাথায় আসছে কি জন্য? তো এটা আমি নিজেও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আমরা করেছি ডেভেলপমেন্ট অ্যান্ড গুড গভর্নেন্স, হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স এবং হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, এগুলো খুব উৎকৃষ্টভাবে জড়িত। রাঙ্গুনিয়াতে যেমন পাহাড় থাকবে, রাঙ্গুনিয়াতে যেমন নদী থাকবে, রাঙ্গুনিয়াতে রাস্তাঘাটও থাকবে, রাঙ্গুনিয়াতে বাড়িঘর বিল্ডিং যেমন থাকবে, গাছগাছালিও থাকবে। তো এইভাবে আমরা রাঙ্গুনিয়াকে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, কর্মসংস্থানে এবং দীক্ষার আলোকে একটা টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাব। আমি আবারও বলছি, আমরা একটা ইনক্লুসিভ, আমি আমার স্যারের কথা বলতে যাচ্ছি, আমার দল থেকে আমরা একটা ইনক্লুসিভ রাঙ্গুনিয়া চাই। সকল ধর্মবর্ণের মানুষের সাথে আমি কাজ করেছি ছোটবেলা থেকেই, গ্রামেও করেছি, চট্টগ্রাম শহরেও করেছি, ঢাকাতেও রাঙ্গুনিয়া সমিতির আমি মেম্বার, ওখানেও সবার সাথে কাজ করছি রাঙ্গুনিয়া মানুষদের সাথে। তো ইনক্লুসিভ একটা রাঙ্গুনিয়া চাই, যেখানে সবাই আমাদের সাথে ডিরেক্টলি ইন্টারাকশনে থাকবে। আমি রাস্তাঘাটেই থাকবো, আমি এখনো আপনার এই যে সিএনজিতে চলি, আপনার লোকাল গাড়িতেও চলি, আবার প্রাইভেট কারেও চলি, সবগুলোতেই চলি, ঢাকা শহরেও সেম। তো এই জন্য মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমি রাঙ্গুনিয়ার 4 লাখ মানুষের একেবারে কাছে থেকে ইন্টারাকশন করেছি, কাজ করে যাব ইনশাল্লাহ। নির্বাচিত হই না হই রাঙ্গুনিয়ার জন্য কাজ করেছি। রাঙ্গুনিয়ার সমস্ত কৃতি সন্তানের পরামর্শ নিয়ে, সিনিয়র সিটিজেনদের পরামর্শ নিয়ে, তরুণ প্রজন্মের মাইন্ড সেট আপ বুঝে, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট উপলব্ধি করে আমি কাজ করে যাব ইনশাল্লাহ। আমি আরেকটা পয়েন্ট না বললে অনেকে মিসগাইড হবে, সেটা হচ্ছে আমি আবারও বলছি, যখন ওই সংকট এসেছে এলাকার জন্য, তরুণদের জন্য আমি অগ্রণী ছিলাম। জুলাই বিপ্লবের সময় 16-17 তারিখ যখন আমার ছাত্ররা আন্দোলনে নেমেছে, আমি ঢাকা বাড্ডাতে আমার বাসা, আমার স্টুডেন্টরা প্রেগনেন্সি যখন মারা গিয়েছে 16-17 তারিখ, 18 তারিখ আমার ফেসবুক পোস্টে এখনো আছে, পাবলিকলি আমি ঘোষণা দিয়েছিলাম, যারাদেরকে র্যাপ করে ছাত্রদেরকে মেরে আবার যে মিথ্যা মামলায় অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে আমি বিনা পয়সায় আইনি সহায়তা দেব ইনশাআল্লাহ। এবং অনেকগুলো গ্রেফতার হওয়া ছেলেকে আমি কাউন্সেলিং করেছি, পরামর্শ দিয়েছি, বাট এটার কোনো বেনিফিট চাই নাই। সুপ্রিম কোর্টে অনেক কলিগ বলে, যারা এখন বিভিন্ন ডিএজি হয়েছে, কিরে ভাই আপনি এতদের পক্ষে কথা বলেছেন, আপনি বেনিফিট নিচ্ছেন না কেন? আমরা তো একটা কোর্ট দিয়ে সাহস পাই না ওই সময়তে, যে আতঙ্কে ছিলাম ঢাকার মধ্যে, কখন গ্রেফতার করে নিয়ে যাই, এবং গ্রেফতার করেছি অনেককে। বলে যে আপনি কেন তদবির করছেন না? আমি বললাম তদবির করার জন্য, বেনিফিট নেওয়ার জন্য এগুলো করি নাই। আমি আমার স্টুডেন্টদেরকে যখন মারা হচ্ছে, অ্যাজ এ টিচার আমার ঈদে রক্তকরণ হয়েছে, তাদের লাশ দেখে আমি ক্ষান্ত থাকতে পারি নাই। একটা মানবাধিকার সংগঠক হিসেবে, আইনের ছাত্র এবং শিক্ষক হিসেবে আমি মনে করি যে তাদের পাশে আইনগতভাবে হলেও সাথে থাকা উচিত। তো সেই জন্য আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে, মানবাধিকার বাস্তবায়ন সংস্থাকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে, আমাদের সাংবাদিক ভাইরা সবসময় আমাদের সাথে থাকেন, আপনাদেরকে সাথে নিয়ে রাঙ্গুনিয়ার প্রত্যেকটা পেশাজীবী এবং সামাজিক সংগঠন, রাজনৈতিক দল, সবাইকে নিয়ে আমরা একসাথে ইনশাল্লাহ একটা আধুনিক, আবারও বলছি আধুনিক মানবিক রাঙ্গুনিয়া গড়ে তুলব। আমাদের প্রতিশ্রুতির মধ্যে শুধুমাত্র সমৃদ্ধ বা আধুনিক নাই, আমাদের প্রতিশ্রুতি বারবার বলেছি আধুনিক, সমৃদ্ধ এবং মানবিক রাঙ্গুনিয়া গড়ে তুলব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।